আজকের গল্পটা একটা প্রেমকে কেন্দ্র করে, কিন্তু এর শুরুটা ভালোবাসা দিয়ে নয়, বরং এক নৃশংস পরিণতি দিয়ে। চলুন সেই রহস্যময় ঘটনাটা শোনা যাক। এই যে একটা মৃতদেহ পাওয়া গেল, এর সাথে সাথে শুধু একটা পরিবার নয়, গোটা গ্রামটাই যেন এক ঝটকায় ভেঙে চুরমার হয়ে গেল। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে এমনটা হলো? একটা প্রেমের গল্প এমন ভয়ঙ্কর পরিণতিতে পৌঁছালো কি করে? এই সব প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের কয়েক মাস পেছনে ফিরে যেতে হবে, যখন এই সব কিছুর শুরু হয়েছিল। এই গল্পের শুরুটা কলকাতা শহরে। সেখানে ছিল একটা পরিবার, তাদের একটা নামকরা মিষ্টির দোকান আর তাদের ছেলে সমীর, যাকে পারিবারিক ব্যবসা সামলানোর জন্য বাড়িতে ডেকে আনা হয়েছিল। তো সমীর বেঙ্গালুরু থেকে ফিরে যখন দোকানে দায়িত্ব নিল, সবাই তো খুব খুশি। প্রথম দিকে দারুণ কাজও করছিল সে, কিন্তু তারপরই শুরু হলো আসল সমস্যা। ও ঘন ঘন গ্রামে যেতে শুরু করলো, আর সেখানেই ওর সাথে পরিচয় হয় কবিতার। আর এই মেয়েটির সাথে পরিচয় হওয়ার পর সমীরের মধ্যে যে কি সাংঘাতিক পরিবর্তন আসলো তা ভাবা যায় না। যে ছেলেটা মন দিয়ে কাজ করত, সে হয়ে গেল খিটখিটে। ব্যবসা ফেলে রেখে কাজে না আসার জন্য নানা অজুহাত দিত। পরিবারের সাথেও ওর ব্যবহারটা একদম বদলে গেল। ওর বাড়ির লোকের তো মাথায় হাত। তারা ভাবতে শুরু করলো এটা স্বাভাবিক ব্যাপার না, নিশ্চয়ই ওই মেয়েটা কিছু করেছে, মানে কোনো কালাজাদু বা বশীকরণ টাইপের কিছু একটা। বশীকরণ মানে বুঝলেন তো, এটা এক ধরনের তন্ত্রবিদ্যা, যেখানে মন্ত্র দিয়ে বা কোনো জিনিস খাইয়ে একজনের মনকে পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। আর সমীরের পরিবারও ঠিক এটাই সন্দেহ করছিল। উপায় না দেখে সমীরের মা সারদা দেবী গেলেন এক সাধকের কাছে, আর সেই সাধকও বললেন, হ্যাঁ, সমীরকে মন্ত্র পড়া মিষ্টি খাওয়ানো হয়েছে। তিনি পাল্টা ব্যবস্থা হিসেবে আশীর্বাদ করা মিশ্রি দিলেন, আর সেই মিশ্রি সমীরের মা প্রায় 1 মাস ধরে লুকিয়ে লুকিয়ে ছেলের চায়ে খাবারে মিশিয়ে দিতে থাকলেন। আস্তে আস্তে বশীকরণের অসরটা কাটতে শুরু করলো। আর যখন ওর ঘোরটা কাটলো, সমীর হিসাব করে দেখলো যে ও নিজের লক্ষ লক্ষ টাকা ওই মেয়ে আর তার পরিবারের পেছনে উড়িয়ে দিয়েছে। মানে ওকে রীতিমতো ঠকানো হয়েছে। আর এটা বোঝার পরে শুরু হলো তুমুল ঝগড়া। এবার আসা যাক সেই ভয়ঙ্কর রাতের কথায়। গ্রামের মেলা চলছিল, আর সেই রাতেই ঘটল আসল ঘটনাটা, যা সব কিছু ওলটপালট করে দিল। উৎসবের রাতে সমীর তার ভাই বিক্রমের সাথেই ছিল। হঠাৎ একটা অচেনা নম্বর থেকে ফোন আসে। ওপাশ থেকে শুধু ফিসফিসানি, আর তারপরই একটা মেসেজ, স্কুলের পেছনে আয়। সমীর ভাইকে বলল 5 মিনিটে আসছি, এই বলে বেরিয়ে গেল। কিন্তু ও আর ফেরেনি। পরদিন সকালে যখন ওর দেহটা পাওয়া গেল, সে এক বীভৎস দৃশ্য। শরীরটা কেমন যেন দুমড়ে মুচড়ে গেছে, মুখ দিয়ে গ্যাঁজলা বেরোচ্ছে। ভাই বিক্রম তো দেখেই চিৎকার করে উঠেছিল, ওরা আমার ভাইকে বিষ দিয়েছে। পুলিশ প্রথমে ব্যাপারটাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু পোস্টমর্টম রিপোর্টে পরিষ্কার হয়ে যায় যে এটা একটা নৃশংস খুন। কিন্তু জানেন, স্থানীয় রাজনীতির চাপে কেসটা একরকম ধামাচাপা পড়ে গেল। পরিবারটা বিচারের আশাই ছেড়ে দিয়েছিল। কিন্তু মানুষ যখন বিচার করতে পারল না, তখন হয়তো অন্য কোনো শক্তি আসরে নামলো সত্যিটাকে সামনে আনার জন্য। ঘটনা শুরুটা হলো সমীরের কাকাকে দিয়ে। বাড়ির বড় কর্তা, মানে ওর বড় বাবা, একদিন গভীর রাতে তিনি অনুভব করলেন তার ঘরে কেউ একজন দাঁড়িয়ে আছে। তিনি যাকে দেখলেন সেটা ছিল সমীরের আত্মা। কিন্তু আত্মাটা মোটেই রাগী বা ভয়ঙ্কর ছিল না, বরং খুব শান্তভাবে শুধু একটা প্রশ্ন করছিল, আমার সাথে এমন কেন হলো? কাকা প্রথমে ভাবলেন এটা স্বপ্ন, মন গড়া ব্যাপার, কিন্তু না, প্রতি রাতেই একই জিনিস হতে থাকলো। তিনি ভয়ে প্রায় পাগল হওয়ার জোগাড়। এই অদ্ভুত আর ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বেরোনোর জন্য পুরো পরিবারটা মিলে আবার সেই পণ্ডিতের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল। পণ্ডিত মশাই ধ্যান করে যা বললেন তাতে সবাই চমকে গেল। তিনি বললেন, বশীকরণের ঘটনাটা সত্যি, কবিতার পরিবারও এই জালিয়াতির সাথে যুক্ত ছিল, কিন্তু তারা সমীরকে খুন করেনি। আর তারপর তিনি যা বললেন তাতে সবার রক্ত হিম হয়ে গেল। তিনি বললেন, খুনি এই ঘরের মধ্যেই বসে আছে। আর এই কথাটা বলার সঙ্গে সঙ্গেই পণ্ডিতের সামনের যজ্ঞের আগুনটা দাও দাও করে জ্বলে উঠল, আর সোজা গিয়ে লাগলো ঘরের মধ্যে থাকা একজনের গায়ে।
আগুনটা গিয়ে ধরেছিল সমীরের কাকা, মানে ওর বড় বাবার গায়ে। অলৌকিক শক্তি যেন নিজেই খুনিকে চিহ্নিত করে দিল। আগুনের ভয়ে আর হয়তো অনুশোচনায় কাকা একেবারে ভেঙে পড়লেন, স্বীকার করে নিলেন সব কিছু। আমাকে ক্ষমা করে দাও, আমি গুন্ডা লাগিয়েছিলাম ওকে মারার জন্য। কিন্তু কেন? কারণটা ছিল ব্যবসা। তিনিই প্রথমে কবিতাকে টাকা দিয়েছিলেন সমীরকে প্রেমের জালে ফাঁসানোর জন্য, যাতে ওর নাম খারাপ হয়। কিন্তু তাতেও যখন কাজ হলো না, তখন নিজের ভাইপোকে খুন করার জন্য লোক ভাড়া করলেন। কারণ তিনি চাইতেন পারিবারিক ব্যবসাটা সমীরের হাতে না গিয়ে তার নিজের ছেলের হাতে যাক। কাকার স্বীকারোক্তির পরই আগুনটা নিভে গেল। বলা হয় সমীরের আত্মাও সেদিন শান্তি পেয়েছিল। কাকাকে পুলিশের হাতে তুলে দেওয়া হলো, বিচারও হলো। কিন্তু প্রশ্নটা হলো, পরিবারের ভেতর থেকে আসা এত বড় একটা বিশ্বাসঘাতকতার পর সেই ভাঙা বিশ্বাস কি আর কখনো জোড়া লাগে?